আমি আমার বাবার বিয়ের বরযাত্রীর খাবার খেতে বসেছিলাম। শুনতে অদ্ভুত হলেও এটাই সত্য। শুধু এখানেই শেষ নয়, বাবা যেদিন দ্বিতীয় বিয়ে করলেন সেদিন রাতেই আমার মায়ের মৃতদেহ পাওয়া গেল, তাও আবার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। আমার বয়স তখন 17। অনেক রাতে বাবা তার নতুন বউকে নিয়ে বড় ঘরটার দরজায় খিড়কি তুলে দিয়েছিলেন। সেই মুহূর্তে আমাদের নতুন বিল্ডিংয়ের ধারের কাছেও সবার যাওয়ার মানা। আমার আর বুঝতে বাকি রইল না ওদিকে কেন যেতে মানা, আর নতুন মেয়েটি আমার কি হয়। ছোট চাচার ঘরটা ছিল সবচেয়ে কোনায়, মাঝের যে মাটির একচালা ঘরটা, সেখানে ঠাঁই হলো আমার আর মায়ের। অনেক আগে আমার দাদা এই দক্ষিণ দুয়ারি ঘরটা তুলেছিলেন। ঘর তোলার বছর 3 পরেই আমার বাবা সোলাইমান খান 16 বছর বয়সী শ্যামলা রঙের মায়াবী মুখের এক সুন্দরীকে বিয়ে করেছিলেন। সেই মায়াবী মুখের মানুষটাই হচ্ছেন আমার মা। শুনেছি বাবা নাকি আমার মায়ের ওই মায়াবী মুখের প্রেমে পড়েছিলেন। লোকে বলতো সোলাইমান শেখ বউ পাগল হবে, কিন্তু কালের বিবর্তনে বাবা বউ পাগল না হলেও অনেক টাকার মালিক হয়ে গেলেন। আর সেই সাথে বছর ঘুরতে না ঘুরতেই মায়ের পিঠে জন্ম নিলাম আমি। আমার নাম সেলিম, সোলাইমান খানের ছেলে সেলিম। জন্মের সময় আমার গায়ের রং ছিল ধপধপে সাদা। এখন সেই রং একটু ফ্যাকাশে হয়েছে, তবু ওতেই নাকি আমাকে রাজপুত্রের মতন লাগে। রাজপুত্রকে সঙ্গ দিতে আমার জন্মের 5 বছর পর জন্ম নিল ছোট বোন নীলু। বাবার এই হঠাৎ বিয়ের সময় নীলু আমাদের সাথে নেই, বড় খালার বাড়িতে রাগ করে চলে গেছে। তার অবশ্য কারণ আছে। বাবা কারণে অকারণে আমাদের গায়ে হাত তোলেন। এই তো বিয়ের 3 দিন আগের কথা। বাবা সরিষার তেল মাখবেন বলে আমাকে ঘর থেকে ডেকে পাঠালেন। একটু দেরি হতেই বাবা ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে তেড়ে এসে আমার ঠিক কানের ওপরেই চটটা বসিয়ে দিলেন। তবুও আমাকে মারা অবধি সীমাবদ্ধ থাকলে হতো, কিন্তু না, বাবা নীলুর গায়েও হাত তোলেন। বোনটা এই বিষয়টা নিতে না পেরে বড় খালার সাথে সেখানে চলে গেছে। কবে ফিরবে তাও জানি না। অথচ এর মধ্যে বাবা এই কাণ্ড করে বসলেন। সন্ধ্যাবেলা মা ভাত রান্নার জন্য হাঁড়িতে চাল মেপে বাইরে বেরিয়ে দেখেন 28-30 বছরের কাছাকাছি একটা অল্প বয়সী মহিলা সুন্দর করে একটা খয়েরি শাড়ি পরে বাবার পাশে পাশে হেঁটে আসছেন। আব্বার গলায় ঝিলমিল মালা, মহিলাটিরও তাই। আমার মা, হে সৃষ্টিকর্তা, এটা তুমি কি করছো বলেই চিৎকার দিয়ে চাউলের হাঁড়ি সহ মাটিতে পড়ে গেলেন। মায়ের যখন জ্ঞান ফিরল ততক্ষণে বাবা তার নতুন বউকে নিয়ে নিজের ঘরে ঢুকে পড়েছেন। রাতে অবশ্য খাবার দাবার নিয়ে চিন্তা করতে হলো না। আব্বার পরিচিত বন্ধু বান্ধব নানান হাবিজাবি জিনিস কিনে এনেছেন। বুঝতেই পারলাম এসব বাবার টাকার ফরমাইশ চলছে। মা আমার মিটিমিটি চোখে চেয়ে চেয়ে সব দেখছেন। চোখের সামনে আমার বাবার বিয়ের খানা পিনা, অথচ আমার কাছে সেসব বিষ লাগছে। এই দুনিয়ায় কোনো সুপুরুষ তার মায়ের সংসারে আর এক নারীর অনধিকার প্রবেশ করা সহ্য করতে পারে না। ইচ্ছে হচ্ছে সব ফেলে দিই, কিন্তু বাবার উপর সে কাজ করার সাহস পেলাম না। যেটুকু সাহস ছিল সেটুকু সঞ্চয় করে বাবার সামনে বুক চেতিয়ে গলা উঁচু করে জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? তোমার এত বড় ছেলে, এমন সোনার সংসার, আর তুমি কিনা আবার বিয়ে করেছো? তোমার কিসের অভাব? বাবা একবার তার নতুন বউয়ের দিকে চেয়ে বিচ্ছিরি একটা হাসি দিয়ে জবাব দিলেন, সুখের অভাব। এই যে তোর নতুন মাকে দেখছিস, ওর নাম হেনা। ও আমাকে যত ভালো সেবা করতে জানে, তোর মা সারা জীবন তপস্যা করলেও তার 1 আনাও পারবে না। সেলিম শোন, আজকে রাতটা তোরা তোর দাদার পুরনো ঘরে ঘুমা। এই বিল্ডিংয়ের ধারের কাছেও যেন তোদের না দেখি। বেশি তেড়িবেড়ি করলে সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। পথে পথে তখন ভিক্ষা করে খাবি। এটা নিশ্চয়ই চাস না? ছোটবেলায় পুকুর পাড়ে পড়ে গিয়ে কুনোয়ের কোনা কেটে যাওয়ায় একদিন যেই বাবা উথাল পাতাল হয়েছিল, আজ সেই বাবার আচরণ দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। এত বড় দালান আমাদের, এত সুন্দর ঘর, আর আজ কিনা বাবা বলছেন তোরা ওই মাটির ঘরে ঘুমো। হে সৃষ্টিকর্তা, তুমি আমার চেয়েও আমার মাকে ধৈর্য ধরার শক্তি দাও। মাটির ঘরে 4 ফুট বাই 6 ফুট সাইজের একটা চৌকি, সেটাতে শোবার ব্যবস্থা হলো আমার। আর মা পাথরের মতন ঘণ্টাখানেক বসে থেকে মেঝেতে বিছানা পেতে নিলেন। মা, তোমাকে পানি দেব? না। দুটো ভাত খাবে? দেব? ভাত রাঁধিনি। আর ভাত পাবো কই? তোর জন্মদাতা ওই লোক তার বিয়ে উপলক্ষে বিশাল আয়োজন করেছে, ওটা আমাকে খেতে বলছিস? আমি মাথা নিচু করে ফেললাম। পেটে প্রচণ্ড ক্ষুধা,
হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম আমি সোলাইমান খানেরই রক্ত। না হলে মায়ের এই বিপদের দিনে ক্ষুধা আমার কাছে বড় হচ্ছে কিভাবে? এই মুহূর্তে নীলুকে খুব মিস করছি। ও থাকলে মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত, কিন্তু আমি পারলাম না। অযোগ্য পিতার অযোগ্য সন্তান এসব পারে না, সত্যিই পারে না। মা হঠাৎ বলল, সেলিম, ভবিষ্যতে তোর বাবা কি তোকে তাড়িয়ে দেবে? আমার তো তাই মনে হচ্ছে। না, দেবে না। তোকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা ওর নেই, দিলে আমারে দিতে পারে। বাবা সেলিম, তুই কি আমার অবর্তমানে কোনোদিন তোর বোনের মাথার ওপর থেকে হাত সরিয়ে নিবি? মা, ওসব বলো না প্লিজ। আমি ইন্টার পাস করলে চাকরি নেব, বোনকে আমার কাছে রেখে দেব, আর তুমিও আমাদের সাথেই থাকবে। কথাগুলো বলতে বলতে আমার গলা আটকে আসছে, শব্দও বের হচ্ছে না। তবুও মাকে ভীষণভাবে সাহস দিতে ইচ্ছে করছে, কিন্তু মা আমাকে থামিয়ে দিয়ে বললেন, আমি একটু ভাত খাবো, তুই কি একটু চাউল ফুটিয়ে দিবি? মায়ের আবদারে কৌটোয় করে মেপে 2 গ্লাস চাউল ফুটাতে রান্নাঘরে ঢুকলাম। আমাদের রান্নাঘরও টাইলস করা, উঠোনে ইট বালি শান বাঁধানো। মায়ের হাতের যত্নে সেখানে ধুলো পর্যন্ত জমে না। জীবনে এই প্রথম আমি মায়ের হাতের যত্নগুলো চোখ মেলে দেখছি। অনেক রাতে একটা আলু সিদ্ধ করে প্লেট ভর্তি ভাত নিয়ে যখন ঘরে ঢুকলাম, মা আমার মেঝেতে নেই। দৃষ্টির সীমা আমার ঠকঠকে চৌকির দিকে পড়তেই দেখি আমার মায়ের মৃতদেহ ঝুলছে। টিনের চালের সাথে শক্ত করে বাঁধা বাঁশের সাথে 2 বছর আগে একটা ফ্যান লাগানো হয়েছিল। মা আমার বলতেন, সেলিমের বউ কোনোদিন তাড়িয়ে দিলে এই ঘরে উঠবো। আমার বউ আমার মাকে তাড়ায়নি, তবুও মা সেই ঘরেই উঠলেন। তার সেই শখের সিলিং ফ্যানে নিজেকে ঝুলিয়ে দিলেন। আমি ছুটে গিয়ে মায়ের 2 পা উঁচু করে ধরলাম। মা, এই মা, তুমি ঠিক আছো? আমি জানি তুমি ঠিক আছো, তোমার কিচ্ছু হয়নি। এই দেখো মা, তোমার সেলিম তোমার পায়ের কাছে দাঁড়িয়ে। আমার কথা একবার শোনো মা, তোমার ছেলে তোমাকে দেখে রাখবে। ও মা, একবার কথা বলো না প্লিজ। মা আমার উত্তর নিলেন না। যে গলার স্বর থেমে যাওয়ার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছে, সে কি এত সহজে উত্তর নেবে? চিৎকার দিয়ে বলে উঠলাম, ছোট চাচা, আমার মা আর নেই। এই প্রথম মায়ের পা জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কাঁদছি। কান্নার অনুভূতি এত বিচ্ছিরি, এত বীভৎস হতে পারে, সেটা তো এর আগে আমি টেরও পাইনি। ছোট চাচা আমার চিৎকার শুনে ঘরের ভিতরে ঢুকলেন। ছোট চাচা মাকে নামিয়ে নিলেন। আমিও সাহায্য করেছিলাম কিনা ঠিক মনে নেই। শক্ত চৌকিটার ওপর মাকে শোয়ানো হলো। আমার আর ছোট চাচার আর্তনাদে আশেপাশের বাড়ি থেকে বেশ কয়েকজন প্রতিবেশী ছুটে এলেন। না কেবল আমার জন্মদাতা বাবা। এ ঘর থেকে নতুন বিল্ডিংয়ে আর্তনাদ পৌঁছায় ঠিকই, কিন্তু আজ পৌঁছালো না। বাবার আসার সময় হলো সম্ভবত আমার মা মারা যাওয়ার 35 মিনিট পর। গলার মালাটা হাতে করে হেলে দুলে ঘরের দরজাটার পাশে এসে দাঁড়ালেন। তার পিছেই তার নতুন বউ হেনা। মাথা হেঁট করে মহিলাটি দাঁড়িয়ে আছে। বাবা মুখ চুকচুক করে আফসোসের সুরে বললেন, দেখেছো, মরবে, কিন্তু তাও আমাকে ডুবিয়ে রেখে যাবে। এসব মহিলার থেকে পুরুষ মানুষের সহজে নিস্তার নেই। আজকের দিনেই মরতে হবে। হেনার সাথে দুটো কথা বলার সুযোগ দিল না। এরপর বাড়িতে পুলিশ আসবে, জেরা করবে। এই তোরা সেলিমের নানার বাড়ি খবর পাঠা। বাবার এরকম হুঙ্কার দিয়েই ছোট চাচাকে হুকুম করলেন। ছোট চাচার বয়স 36, বিয়ে করেননি। হয়তো বিয়ে করেননি বলেই নারীদের প্রতি মায়া দরদ এখনো টিকে আছে। না হলে মায়ের জন্য তার চোখের কোণে এমন কেন বিন্দু বিন্দু পানি জমবে? কই, আমার জন্মদাতার চোখে তো পানি নেই। শুধু পানি কেন, মায়ের জন্য তার চোখে মায়া, মমতা, এমনকি কৃতজ্ঞতার ছিটে ফোঁটাও নেই। এতগুলো বছরের সেবার পরেও মা তার কাছে প্রতিদান হিসাবে পাচ্ছে বিরক্তি আর অবজ্ঞা। মা হয়তো ঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। শূন্য থেকে যে সংসার তিনি নিজের হাতে গড়ে তুলেছেন, সেই সোনার সংসারে বাবা অন্য নারী নিয়ে ভোগবিলাস সে কি করে সহ্য করত? যেই নারী চিরটাকাল স্বামী, সন্তান, সংসার বলে নিজেকে এই পরিবারে আষ্টে পিষ্টে আগলে রেখেছে, সেই মানুষটা এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে 2-1 বার নয়, লক্ষ কোটি বার ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। পরদিন সকালবেলা মায়ের শোকে আমার অজ্ঞান হবার অবস্থা। কে জানি অজান্তেই আমার মুখে ভাত তুলে দিল। এই ভাত গতকাল রাতে আমার বাবার বিয়ের, সেই তুমুল আয়োজনের ভাত। মায়ের মৃত্যুদিনে আমি বাবার বিয়ের খাবার চিবোচ্ছি। আমার ঘৃণা করলো না, রাগ হলো না, শুধু নীরবে চিবিয়েই গেলাম। মা মারা যাওয়ার পর থেকে এতক্ষণ পর্যন্ত আমি সোলাইমান খানের সাথে টু শব্দটিও করিনি। ছোট বোন নীলু এসে চিৎকার দিয়ে কান্না করে গেছে, বাবাকে অভিশাপ দিয়েছে, আপনার বেইমানির জন্য আমার মা মরল। আপনি জানতেন না
আমার মা আপনার জন্য কত পাগল ছিল। ছোটবেলায় দেখেছি মা একবেলা মাংস রান্না করলে নিজে না খেয়ে রেখে দিত পরের বেলা আপনি খাবেন বলে। সেই মানুষটারে মেরে ফেলতে আপনার হাত কাঁপলো না? বাবা উদাস গলায় পাল্টা প্রশ্ন করলেন। আমি কখন মারলাম? তোর মা স্বেচ্ছায় গলায় ফাঁস দিয়ে মরেছে। বিশ্বাস না হলে তোর ভাইরে জিজ্ঞেস কর। কি রে সেলিম, সত্যিটা বল, তোর মা আত্মহত্যা করে নাই? আমি মাথা নিচু করে রইলাম। বাবার কথার জবাব না দিলেও তার নতুন বউয়ের দিকে এক পলক তাকালাম শুধু। এই মুহূর্তে তাকে সকালে ঝরে পড়া সন্ধ্যা মালতীর মতন লাগছে। রাতের সেই সাজ আর নেই তার। এই মেয়েটি কি কৌশলে বাবাকে জব্দ করে রেখেছে। জব্দ করেছে নাকি রপ্ত, যাই করুক, ওকে আমি এই মুহূর্তে দোষ দেব না। আমার বাবা আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। উনি স্পর্শ না করেও নিজের হাতে আমার মাকে খুন করেছেন। এমন বাবাকে আমি এত সহজে ছেড়ে দেব? কোনো দিনও না। কিন্তু আমাকে নিয়ে আমার মায়ের এক আকাশ স্বপ্ন। সোলাইমান খানকে এই মুহূর্তে আমি কিছু করতে গেলে উল্টে আমার মায়ের স্বপ্নভঙ্গ হবে। আমাকে এমন কাজ করতে হবে যাতে মায়ের স্বপ্ন পূরণ করতে পারি, আবার মায়ের মৃত্যুর প্রতিশোধও নিতে পারি। এখন সব কিছুই ঠান্ডা মাথায় করার প্রয়োজন। আত্মীয় স্বজন চলে যাওয়ার পর লোকটাকে বললাম, চিন্তা করো না বাবা, যা হবার হয়েছে। নীলু বাচ্চা মেয়ে, অবুজের মতন আবল তাবল বকছে, কিন্তু আমি তো বড়, তোমারই ছেলে। মায়ের সাথে সাথে তোমারও ক্ষতি হোক এমন কাজ আমি কখনো করতে পারি নাকি? কথার ভঙ্গিতে অভিনয়টা এত চমৎকারভাবে করলাম যে সোলাইমান খান সাথে সাথেই আশ্বস্ত হলেন। আমার মাথায় হাত বুলিয়ে বললেন, সেলিম, তুই নতুন বিল্ডিংয়েই ঘুমাবি, ঘর তো আমার একার না বাবা। আচ্ছা, ঘুমাবো, তুমি রেস্ট নাও, সারাদিন অনেক ধকল গেছে। নিশ্চয়ই, ভীষণ ক্লান্ত। আমার নরপিশাচ বাবা বাধ্য হয়ে বাবার মতন নিজের ঘরে চলে গেলেন বিশ্রাম নিতে। এ বাড়ির আর কেউ কোথায় কিভাবে আছে তা আমার জানা নেই। রাত গভীর হচ্ছে। আমি চুপচাপ নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এমন সময় দরজার শব্দ হলো। আমি বালিশে সেভাবেই মাথা রেখে তাকে বললাম, এসো মা, আমি জানতাম তুমি আসবে। আমি হেসে মাকে বললাম, তুমি আমার দুই চোখে আলতো করে হাত বুলিয়ে দাও, দেখবে সকালে দিব্যি সব ঢেকে ফেলেছি। হলোও তাই। আমার মা আমার চোখে পরম যত্নে আদর করে দিলেন। ক্লান্তিতে, শঙ্কায় আর ঘৃণায় আমি সে রাতে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল সকাল 9:21। বিছানায় বসে লম্বা একটা শ্বাস নিয়ে বাইরে বের হয়ে দেখি বাধাই করা উঠোনের ওপর কাদা পানিতে ভরে আছে। তার মানে গত রাতে এত বৃষ্টি হয়েছে, অথচ আমি টেরই পেলাম না। উঠানের চারপাশে গাছ লাগানোর জন্য মাটি আলগা করে রাখা হয়েছিল, সেই সবই পানিতে ধুয়ে ভেসে বেড়াচ্ছে। উঠানের ওপর থেকে দৃষ্টি সরিয়ে সকালের ব্রাশ করার জন্য যেই না ঘুরতে যাব, পাশ ফিরে দেখি হেনা দাঁড়িয়ে আছে। পরনে হালকা সবুজ রঙের একটা শাড়ি, ভেজা চুল, 2-1 ফোঁটা পানি জমে আছে গাল আর গলার পাশ জুড়ে। তার ঠোঁটে মুখে চাপা হাসি স্পষ্ট। একটি ভয়ঙ্কর দিনের পর এই মহিলার মুখে জীবন্ত হাসি। মানুষের হাসি দেখলে প্রচণ্ড আনন্দিত হওয়ার কথা, অথচ আমার শরীরের ভিতর যে আগুন ধরে যেতে শুরু করলো আজ ওর হাসির দিন। ওর অর্থাৎ আমার বাবা সোলাইমান খানের দ্বিতীয় স্ত্রী। হেনা আমাকে শান্তস্বরে জিজ্ঞেস করলো, খাবার দেব? কিসের খাবার? সকালে খাওয়া দাওয়া করবে না? বেলা তো অনেক হলো। না, খেতে ইচ্ছে করছে না। নাকি আমার হাতে খেলে পাপ লাগে? পাপের মধ্যে থেকে পাপ পুণ্য হিসেব করতে বলছেন নাকি? বাঁচতে হলেও আপনার হাতেই খেতে হবে, মরতে হলেও তাই। বাবাকে দিন, আমি একটু বাইরে বের হচ্ছি, ফিরে এসে খাবো। হেনা আশ্বস্ত হলো। কি অদ্ভুত, আমি ওকে বারবার হেনা সম্বোধন করছি, অথচ সম্পর্কে সে নাকি আমার মা হয়। মা, মরে গেলেও আমি তাকে মায়ের এক চিলতে জায়গাতেও বসাতে পারবো না, তবুও চেষ্টা করে যাচ্ছি। হেনা আমার ফিরে এসে খাবার খাওয়ার কথায় খুশি হয়েছে। ওর এই খুশিটাই তো আমি চেয়েছি। ধীরে ধীরে বাবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেল। বাবা যখন যা প্রয়োজন আমি এক ছুটে তার ব্যবস্থা করে ফেলি। এত ভালো সম্পর্ক মা বেঁচে থাকতেও হয়নি। বুঝতে পারলাম আমি আসলেই অনেক বড় হয়ে গেছি। বাবা ব্যবসার কাজে শহরের দোকানে আমাকে নিয়ে যান, হিসেবপত্র বুঝিয়ে দেন। ঘরে ফিরে হেনার হাতের রান্না সব মিলিয়ে ভালোই লাগে। একদিন ডাইনিং টেবিলে খেতে বসেছি, হেনা রান্নাঘরে ব্যস্ত। বাবা সেদিকে উঁকি মেরে আমার পাতে রুই মাছের মাথাটা তুলে দিয়ে ফিসফিস করে বললেন, সেলিম, তোর মায়ের কথা মনে পড়ে? ভাতের দলাটা খুব যত্নে গিলে বাবাকে জবাব দিলাম, আগে পড়তো, এখন খুব কম। এই দুনিয়ায় কেউ মরে গেলে, হারিয়ে গেলে কারোর জীবন থেমে থাকে না বাবা।
তুই ঠিকই বলেছিস, মরা মানুষের কথা যত কম মনে করা যায় ততই ভালো। বাবা এবার গলার আওয়াজ আরও নিচে নামিয়ে বললেন, কিন্তু তোকে একটা কথা বলতে চাই। শোন বাবা, তোর মাকে ইদানিং আমার খুব মনে পড়ে রে। ওর সাথে আমি অনেক অন্যায় করেছি। টাকা পয়সা হয়ে যাওয়ার পর ঠিকমতো কথাও বলতাম না আর। সেদিন রাতে মনে অনেক কষ্ট নিয়ে মরেছে, তাই না? কি জানি, আমাকে তো কিছু বলেনি, চুপচাপ বসেছিল। তারপর আমি বাইরে যেতেই মা গলায় ফাঁস নিয়েছে। বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি জানি মায়ের সাথে করা অন্যায়ের জন্য নয়, বরং তার নিজের পাপকর্মের জন্য। মাকে সে যে কোনোদিনও ভালোবাসেনি আমি স্পষ্ট অনুভব করতে পারি। বাবার চোখে মায়ের জন্য কিচ্ছু নেই, কিচ্ছু না। ঘর থেকে ওষুধের প্যাকেট এনে তার ক্যাপসুল বের করে এনে দিয়ে বললাম, ওসব চিন্তা বাদ দাও, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, নাও ওষুধটা খেয়ে নাও তো। বাবা চুপচাপ ওষুধ খেয়ে নিলেন। ইদানিং মানুষটা প্রায়ই অসুস্থ থাকে, শরীরের বিশেষ কোনো রোগ নেই, তারপরেও দুর্বল। 2-3 বার ডাক্তারও দেখিয়েছে, কিন্তু ডাক্তার বলেছেন বাবার শরীরে তো কোনো রোগ নেই, অথচ শরীর তার ঠিকই দুর্বল হয়ে যাচ্ছে। বাবাকে ওষুধ খাইয়ে এক মনে নিজের খাবারে মনোযোগ দিলাম। নীলুকে ভীষণ মনে পড়ছে। বাবা বেশ কয়েকবার ওকে দেখতে চেয়েছেন, আমি সময় করে যেতে পারিনি। নানা বাড়িতেই থাকুক, তার যখন আসার সময় হবে আমি ঠিক খবর পাঠিয়ে দেব। ওই দিনের প্রায় 27 দিন পর বাবা হঠাৎ করেই একদিন শরীর কেঁপে উঠানে উল্টে পড়ে গেলেন, ঠিক আমার চোখের সামনেই। পড়ে গিয়ে তার চোখ মুখ ফ্যাকাশে হতে শুরু করলো। বাবাকে কত অসহায় লাগছে। দূর থেকে সেই দৃশ্য চেয়ে চেয়ে আমি দেখছিলাম। বাবাও দেখছেন, তার সুপুত্র সেলিম তাকে তীব্র যন্ত্রণায় ছটফট করতে দেখছে। বাবাকে যখন হাসপাতালে ভর্তি করা হলো তখন রাত বাজে 9:30। আমার মায়ের সামনে সে যেদিন দ্বিতীয় বউকে হাজির করেছিল সেদিনও ঘড়ির কাঁটা প্রায় কাছাকাছিই ছিল। দীর্ঘ 3 ঘন্টা পর ডাক্তার জানালেন আমার বাবা আর বেঁচে নেই, হার্ট স্ট্রোক করেছেন। আর কিছুক্ষণ আগে নিয়ে এলে নাকি শেষ চেষ্টা করা হতো, অথচ আমি চেয়েছিলাম এই শেষটা আরও আগেই শেষ হয়ে যাওয়ার। প্রতিবেশীরা বলল আমার মায়ের সাথে করা অন্যায়ের ফল। এ পর্যন্ত বলে দম নিল সেলিম। এতক্ষণ সে আকরাম সাহেবের সামনে নিজের জীবনের গল্প বলে যাচ্ছিল নির্বিঘ্নে। তার ঠিক সামনেই বসে আছে সুনয়না। এই মেয়েটি তাকে ভালোবাসে, বাবার কাছে কড়া জিদ ধরেছে, সেলিম ছাড়া কাউকেই বিয়ে করবে না। আকরাম সাহেবের ডাকেই সেলিম নীলুকে সাথে নিয়ে তার সাথে দেখা করতে এসছে, কিন্তু নিজের জীবনের অতীত এই মেয়েটির পরিবারকে না জানিয়ে সে বিয়ে করতে চায় না। আকরাম সাহেব নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে আছেন। নীলু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সেলিম মৃদু হেসে বলল, আঙ্কেল, আপনার নিশ্চয়ই অবাক হচ্ছেন। হ্যাঁ, আমার বাবাকে আমিই মেরেছি। তার ওষুধের জায়গায় প্রতিদিন অন্য ওষুধ খাইয়েছি। আস্তে আস্তে তার শরীর নিষ্ক্রিয় হতে শুরু করে। ডাক্তারের সাধ্যও ছিল না সে সত্য খুঁজে বের করার। এতদিন আগে এত বড় সত্যিটা তুমি আজ কেন বলছো, তাও আবার আমাকে? কারণ আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আর আমি জানি আপনারা আমাকে পুলিশে দেবেন না। তোমার বাবাকে ক্ষমা করে দিলেও তো পারতে। না, পারতাম না। কেন জানেন? শুধুমাত্র আমার মায়ের জন্য। নিজের বুদ্ধি হওয়ার আগে থেকেই আমার মা তিলে তিলে সংসারটাকে গড়ে তুলেছিলেন। বিনিময়ে বাবার কাছ থেকে পেয়েছেন অবহেলা আর অবজ্ঞা। আর আমার বাবা হাতে কাঁচা পয়সা হয়ে ধরাকে সরা জ্ঞান মনে করতো না। আর মা বুকের ভেতর অনেক কষ্ট নিয়ে মরেছে, অনেক কষ্ট। আপনার মনে আছে একটু আগেই বললাম মা মারা যাওয়ার দিন আমি মাকে দেখেছিলাম। আমি মাকে রোজ দেখতাম, কথা বলতাম। মা আমাকে আদেশ দিত, সেলিম, তোর বাপকে এখানে পাঠিয়ে দে, ওই মেয়েটার সাথে তোর বাপের পিড়িত আমার সহ্য হচ্ছে না বাবা। তাই কৌশলে আমি আমার বাবাকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আমি ঠিক করিনি? বলুন আঙ্কেল, আমি ঠিক করিনি? আকরাম সাহেব ভয় পেয়ে গেলেন। মা মরার শোকে সেদিন রাত থেকেই সেলিম যে সাইকো হয়ে গেছিল তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন। ভয়ে ভয়ে বললেন, তোমার একটু মানসিক ডাক্তার দেখানো উচিত। পাশ থেকে নীলু বাধা দিয়ে বলে ওঠে, দেখিয়েছি। আমি জানতাম ভাইয়ার সমস্যার কথা। ভাইয়া এখন সম্পূর্ণ সুস্থ আছে, বিশ্বাস করুন। বাবা মারা যাওয়ার পর আর কোনোদিনও মাকে দেখেনি, একা একা মাকে কল্পনা করে কথাও বলেনি। আসলে ভাইয়ার মনের মধ্যে মাকে নিয়ে একটা আলাদার কল্পনার জগৎ তৈরি হয়ে গেছিল। ভাইয়া মনে করত মায়ের আদেশগুলো সত্য। আমি তো ডাক্তারি পড়ি, আমি এগুলো বুঝি। আর তোমার বাবার সেই দ্বিতীয় স্ত্রী হেনা? নীলু তার ভাইয়ের দিকে তাকালো। সেলিম শান্ত দৃষ্টিতে সুনয়নার দিকে কিছুক্ষণ চেয়ে জানায়, সে আছে তার মতো। বাবা মারা যাওয়ার 2 মাস পরই আর একজনকে খুঁজে নিয়েছে।
আমার বিশ্বাস হচ্ছে না, জোর করে বিশ্বাস করানোর ক্ষমতা আমার নেই। যাই হোক, এসব সত্যি জানার পর আপনি হয়তো সুনয়নাকে আমার হাতে তুলে দেবেন না। না দিলেও আপত্তি নেই আঙ্কেল। অনেক যত্নে আপনি আপনার মেয়েকে বড় করেছেন, তাকে কোনো খুনির সাথে তুলে দেওয়াটা সম্ভব নয় জানি। তবে আমার কাজে আমি আফসোস করি না। অমানুষটার আরেকটি বিয়ে করার ছিল, করতো, কিন্তু সে আমার মাকে অবজ্ঞা অপমান করেছে। আমার মায়ের এত ভালোবাসা পেয়েও তার সাথে কুকুরের চেয়েও খারাপ আচরণ করেছে। তার জন্য আমার মা সুইসাইড করেছে। তাকে আমি ক্ষমা করতে পারতাম না। সেলিম উঠে দাঁড়ায়। আকরাম সাহেব কি করবেন ভেবে পাচ্ছেন না। একবার সেলিমের দিকে আর একবার সুনয়নার দিকে বারবার দৃষ্টিপাত করছেন। এই দোটানার ভিতরেই সেলিম তার বোনকে সাথে নিয়ে বেরিয়ে যায়। সুনয়না, এমন ছেলেকে বিয়ে করা উচিত হবে তোর? আমার ভালোবাসাকে একপাশে রেখে নিরপেক্ষভাবে যদি জানতে চাও, তবে আমার উত্তর হবে অবশ্যই উচিত। ভেবে বললি? হ্যাঁ বাবা, এই মানুষটা ভালোবাসার জন্য জান দিতে জানে, আবার নিতেও জানে। মায়ের মৃত্যু ওকে একরকম মানসিক ট্রমার মধ্যে নিয়ে গেছিল। আর একটু ভেবে দেখো তো, ও ভুল কি করেছে? ওর জায়গায় আমি থাকলে তো এর চেয়েও জঘন্য কিছু করতাম। আকরাম সাহেব হতভম্ব হয়ে নিজের মেয়ের দিকে তাকালেন। হ্যাঁ কিংবা না, দুটি সিদ্ধান্তের দিকেই তিনি নিরুপায়। কিছুক্ষণ সারা ফ্লোর জুড়ে পায়চারি করে আবার মেয়ের পাশে বসে বললেন, সেলিমরা কত দূর গেছে? খুব বেশি দূর যেতে পারেনি নিশ্চয়ই। ওকে কল দিয়ে ডাক মা। তারপর সব কিছুর ইতি টেনে এক নতুন জীবনে পা বাড়ালো সেলিম। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।